মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতি জটিল হওয়ার আশঙ্কা, খারাপ হতে পারে ভারতের সাথে সম্পর্ক, রয়টার্সের প্রতিবেদন। 9 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় ইইউর উদ্বেগ, মুসলিম দেশগুলোকে নিয়ে মিয়ানমারকে চাপ দেওয়ার আশ্বাস চায়নার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি এখন তলানিতে, জাতিসংঘের প্রতিবেদনে আবারও উঠে এলো রোহিঙ্গা নিধনের ভয়াবহ চিত্র। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, দাবি আইনমন্ত্রীর। শেখ হাসিনার দায় নিতে চায় না ভারত, বললেন তথ্যমন্ত্রী। এবং ক্রসফায়ারে কাউন্সিলর একরাম হত্যা মামলায় বদিসহ 3 সেনা কর্মকর্তা কারাগারে, আরও 7 জনকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি তানিয়া হারুন এবং আমি কাজী আশা। শুনছিলেন শিরোনাম, এবার মক্কা চুক্তিতে যোগ দিতে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন খবর দিয়েছে রয়টার্স। বলা হচ্ছে এই চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন দেখা দিতে পারে। বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স আরও বলছে, ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনীতির জন্য পরীক্ষা হয়ে আসতে পারে এই চুক্তি। তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, মক্কা চুক্তিতে যোগ দিতে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে কখন এই আমন্ত্রণ এসেছে তা স্পষ্ট করা হয়নি। চুক্তির এই আমন্ত্রণ এমন সময়ে এসেছে যখন ভারতের সাথেও সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর। একাধিকবার আমন্ত্রণ জানানো হলেও এখনও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিশ্চিত নয়। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে স্পষ্ট কোনো বার্তা দিচ্ছে না ভারত। এর মধ্যেই মক্কা চুক্তির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শত্রুদেশ পাকিস্তানের সাথে এই চুক্তিকে প্রতিবেশী ভারত স্বাগত জানাবে না বলেই ধারণা করা হচ্ছে। ইরান যুদ্ধের মধ্যেই এই মাসে মক্কায় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, পাকিস্তান ও তুর্কি। চুক্তিভুক্ত দেশগুলোর একটি আক্রমণের শিকার হলে তা বাকি দেশগুলোর ওপর হামলা হিসেবে দেখা হবে। শক্তিশালী সুন্নি 3 দেশের এমন চুক্তি ও শর্তের কারণে একে মুসলিম নেটো হিসেবে উল্লেখ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চুক্তির প্রতিরক্ষা অংশীদার আরও বাড়ানো হবে বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে আঙ্কারা। রয়টার্স বলছে, বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি সম্প্রসারণ ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ ভূরাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে চলেছে। তবে সামরিক জোটের যোগদান বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিকে পরীক্ষার মুখে ফেলবে। তৈরি পোশাক শিল্প নির্ভর অর্থনীতির বাংলাদেশের বেশিরভাগ রপ্তানি গন্তব্যই ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন। এছাড়াও অর্থনীতির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাঠানো রেমিটেন্সে। আনুষ্ঠানিক এই চুক্তি শুধু ভারত নয়, চায়না, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, আরব আমিরাত, আমেরিকার মতো দেশগুলোর সাথেও সম্পর্ক জটিল করে তুলতে পারে। তাৎক্ষণিকভাবে সম্পর্ক ভেঙে না গেলেও বাংলাদেশ কোন পক্ষ সমর্থন করে সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া ঢাকার জন্য কঠিন হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ রোহিঙ্গা গণহত্যা দিবস। 2017 সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর দমন পীড়ন এবং গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর কেটে গেছে 9টি বছর, এখনও নিজ দেশে ফিরতে পারেনি তারা। কবে ফিরবে, আদৌ ফিরতে পারবে কিনা, সেই অনিশ্চয়তা চলছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। রোহিঙ্গারা বলছে, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হলে নিজ ভূমিতে ফিরতে চায় তারা। মিয়ানমারের সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখেরও বেশি রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া টেকনাফের পাহাড়ে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মাটিতে বসবাস করলেও নিজ দেশে ফেরার অপেক্ষায় তারা। তাই প্রতি বছর 25 আগস্ট আসলে নতুন করে ঘরে ফেরার স্বপ্ন দেখে আশ্রয় নেয়া এসব মানুষ। বাংলাদেশ মিলি তুলি আর একটু ফিসে আর দেশের মাঝে দিবাল্লা বলে অনুরোধ করি। আর তো বেশি ফেরেশানি
বেশি অশান্তি আর তো জাইলিতে আছে নিজের বেশি বেশি পেরেশানি আয় যাবি আর 10 বছরই বেশি কষ্ট করি ওরা থাকি দে আর দেশত আর তো জলতি হারা আর তো যাইতে মনে হয়। তবে প্রত্যাবাসনের পথ এখনো অনিশ্চিত। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলছেন, রোহিঙ্গাদের ফেরাতে এখনো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এমনকি মিয়ানমারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো প্রস্তুতি দেখা যায়নি। ফলে দীর্ঘ হচ্ছে প্রত্যাবাসনের অপেক্ষা। এক্ষেত্রে মিয়ানমারকে সবার আগে উদ্যোগ নিতে হবে বলে বলছেন এই কর্মকর্তা। রিপাট্রিয়েশন তো অবশ্যই আমাদের করতে হবে এবং এটি আমাদের একমাত্র লক্ষ্য রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য, এবং এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমি মনে করি। পলিটিক্যালি অন্য কোনো অপশন ফিজিবলও না। দীর্ঘ 9 বছরে রোহিঙ্গা সংকট শুধু মানবিক সংকটেই সীমাবদ্ধ নেই। নিরাপত্তা, পরিবেশ, স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরও পড়ছে ব্যাপক প্রভাব। তাই রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দেরও দাবি সম্মানজনক, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন। যত এই প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে ততই এই অপরাধের মাত্রাটা আরও বাড়বে এবং রোহিঙ্গাদের যে চাপ সেটা আমাদের উপর আরও বেশি বাড়বে। সাস্টেইনেবল রিপাট্রিয়েশন, অর্থাৎ তাদের একটা সুন্দরভাবে সেখানে বসবাসের জন্য উপযোগী করে তাদেরকে এখানে প্রত্যাবাসনটা নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে মাঝে মধ্যে মিয়ানমার সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু বিবৃতি সহ নানান নাটকীয়তায় আটকে আছে 12 লাখেরও বেশি রোহিঙ্গার দেশে ফেরার স্বপ্ন। রোহিঙ্গা জনগোষ্ঠী চায় নিরাপদ প্রত্যাবাসন এবং টেকসই সমাধানের মাধ্যমে তারা ফিরে যেতে পারবেন তাদের নিজ জন্মভিটায়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে FM সুমন, ওয়ান নিউজ। রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গণহত্যায় নিহতদের স্মরণ করেন রোহিঙ্গারা। সমাবেশ থেকে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবি জানান তারা। তাদের অভিযোগ, 9 বছর পেরিয়ে গেলেও মিয়ানমার কার্যকর উদ্যোগ না নেয়ায় নিজ দেশে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চান তারা। 9 বছরেও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করা সহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে মাইকেল মিলার এসব কথা বলেন। বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি ও এলডিসিতে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্কারের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নিয়মিত আয়োজন মিট দ্য অ্যাম্বাসেডরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা, মৌলিক অধিকার সুরক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতা থাকবে। গত ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে উপস্থিত থেকে শুরু করে পরবর্তী গণতান্ত্রিক সংস্কার প্রতিটি পদক্ষেপেই বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রয়াসী সংস্কার রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সময় ও রাজনৈতিক সদিচ্ছা। রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি এই সংকট সমাধান হতে হবে রাজনৈতিকভাবে। মানবসৃষ্ট এই সংকট আন্তর্জাতিক পরিমণ্ডল যেন ভুলে না যায়। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়। তাদের প্রত্যাবাসন প্রয়োজন। যদিও এখন সে নিরাপদ পরিবেশ নেই, তবে সেটা তৈরি করতে হবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও গতিশীল করতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কারিগরি আলোচনা শুরুর তাগিদ দেন মাইকেল মিলার। অর্থনৈতিক সহযোগিতার এই নতুন মডেলে শুধু অনুদানের উপর নির্ভর না করে যৌথ অর্থায়ন, গ্রিন বন্ড ইস্যু এবং চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসরকারি খাতে নতুন বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে চায়। একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বঙ্গোপসাগরে মুক্ত নৌ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ভূরাজনৈতিক বিষয়েও বাংলাদেশকে অন্যতম কৌশলগত অংশীদার মনে করে ইউরোপীয় ইউনিয়ন। দেশের অভ্যন্তরীণ, সাংস্কৃতিক বা সামাজিক যে কোনো অস্থিরতা সমাধান করে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া ও তুর্কি সহ মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গত 9 বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার ছিল না বলেই রোহিঙ্গা সংকট সমাধানে চায়না সহ বিভিন্ন পক্ষের ওপর চাপ দিতে পারেনি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীজনদের এই সংকট সমাধানে যুক্ত করতে পারলে মিয়ানমার প্রত্যাবাসনে আগ্রহী হবে। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হওয়ায় সেই সুযোগটা ঢাকা কাজে লাগাতে চায় বলেও জানান শামা ওবায়েদ। বিরোধী দল বা আওয়ামী লীগ সবার মানবাধিকার রক্ষা করা বর্তমান সরকারের উদ্দেশ্য জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন কারাগারে না থাকে সে বিষয়ে সচেষ্ট রয়েছে সরকার। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যা সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। রোহিঙ্গাদের জন্য 100 কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক। সকালে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা প্রকল্পে বাংলাদেশকে 4500 কোটি টাকার ঋণ সহায়তাও দেবে ডেনমার্ক। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে। ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে ওনারা বাংলাদেশে আপনার সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমরা স্পেশালি গতকালের মতো আজকে ওনাকে অনুরোধ করেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওনারা যাতে একটু ইনভেস্ট করে এবং বিশেষ করে ওয়েস্ট টু এনার্জিতে যদি ওনারা সরাসরি ইনভেস্ট করে। এ ব্যাপারে ওনারা বলছে যে ঠিক আছে, বিষয়টা আমরা ফিজিবিলিটি স্টাডি বা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে ঠেকেছে। এখনও রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্বিচারে হত্যা, যৌন নির্যাতন সহ দমন পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী এবং আরাকান আর্মি। মঙ্গলবার নতুন করে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির তথ্যও তুলে ধরেছে সংস্থাটি। অবিরাম সংঘাত, সামরিক বাহিনীর সহিংসতা ও বিপর্যস্ত অর্থনীতিতে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি নিয়ে এমন তথ্য উঠে এসেছে। 2025 সালের জুন থেকে এবছরের মে মাস পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি যাচাই বাছাইয়ের পর এসব মূল্যায়ন তুলে ধরা হয়। এ সময়ে সংঘাত, সহিংসতা ও অর্থনৈতিক বিপর্যয়ে সাধারণ মানুষের দুর্দশা আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ বলছে, রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মি ও সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপকভাবে পদ্ধতিগত সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে হত্যা, নির্যাতন, বলপূর্বক শ্রম, বিচার বহির্ভূত আটক সহ বাড়িঘর থেকে উৎখাতের মতো অপরাধ রয়েছে। রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের নির্বিচারে আটক, নির্যাতনে মৃত্যু ও যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধে জড়িয়েছে আরাকান আর্মি। এছাড়াও অসহায় রোহিঙ্গাদের ভূমি দখল করে অন্য বাসিন্দাদের আবাসন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। 2017 সালে গণহত্যা ও নিপীড়নের শিকার লাখো রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। 2021 সালে সেনা অভ্যুত্থানের পরও রোহিঙ্গাদের উপর নিপীড়ন কমেনি, বরং জনগোষ্ঠীটি মিয়ানমারে এখনও পদ্ধতিগত বৈষম্যের শিকার হচ্ছে। সাজানো নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমতা নিলেও দেশজুড়ে সামরিক বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের 5 বছর পরও আগুন, ত্রাণ সহায়তা সীমিতকরণের মাধ্যমে ভয়ের সংস্কৃতি জারি রেখেছে আরাকান আর্মি। এই সময়ের মধ্যে নারী, শিশুসহ 8000-এর বেশি বেসামরিক নাগরিক নিহতের তথ্য উঠে এলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 36 লাখের বেশি। জাতিসংঘের হিসেবে দেশটির 1,20 লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধার শিকার। ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন 4 লাখের বেশি মা ও শিশু। এছাড়াও অবৈধভাবে বিরল খনিজ আরোহণের কারণে অর্থনৈতিক সংকট ও খনিগুলো থেকে দূষণে গর্ভপাত, সংক্রামক রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। মার্জিয়া উপমা, ওয়ান,
ইন্টারন্যাশনাল ডেস্ক। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য দেখা করেছেন 3 বাহিনী প্রধানরা। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানান 3 বাহিনীর প্রধানরা। নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান তারা। দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই সাংবিধানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, এমন দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আইন ও সংবিধানের কোনো ব্যত্যয় হয়নি। এদিকে তথ্যমন্ত্রী দাবি করেছেন, শেখ হাসিনার রাজনৈতিক দায় ভারত সরকার নিতে চায় না। দুপুরে সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন, যেখানে কথিত তৌহিদি জনতার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রীরা। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সোমবার বিকেলে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং এ নিয়ে যারা সংবাদ প্রকাশ করেছে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে? তার পরদিন সচিবালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি স্পষ্ট করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আইন ও সংবিধান মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। থ্যাংক ইউ। নাই জি। এদিকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে কথিত তৌহিদি জনতার কর্মকাণ্ডের বিষয়টি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে, তৌহিদি জনতার কারণে নয়। শেখ হাসিনার রাজনৈতিক দায় ভারত সরকার নিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান দাবি করেন, ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা অন্তর্বর্তী সরকারের তুলনায় কমেছে। ইন্টারিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। এম আই রং? তাহলে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় ড্রামাটিক ডেভেলপমেন্ট হয়েছে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার থাকলেও রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার অধিকার কারণেই। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। দেশের জ্বালানি সংকট নিয়েও কথা বলেন মন্ত্রী এবং উপদেষ্টারা। আমরা জ্বালানি সংকটটার এই অ্যাকিউট অবস্থা থেকে যদি উঠে আসতে পারি, এটা আবার খুব দ্রুত ঠিক হয়ে যাবে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। ইনভেস্টমেন্ট করবেন যিনি, তার একটা কারখানা আছে, তিনি সেটা। কক্সবাজারের ক্রসফায়ারে কাউন্সিলর একরাম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি বদি এবং বর্তমান ও সাবেক 3 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক। কক্সবাজারের টেকনাফের তৎকালীন পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে তার মেয়ের এই কথোপকথন সাক্ষী হয়ে আছে কথিত বন্দুকযুদ্ধে মানুষ মারার প্রমাণ হিসাবে। 2018 সালের 26শে মে রাতে একরামুল হকের কান্নার আওয়াজ আর তার ছোট মেয়ের অবুঝ আকুতি স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। একরামুলকে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি করছিল স্বজনেরা।
গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে এসেছে একরামুল হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলা। এরপর এবছরের ২৬শে জুলাই শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার এ হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সেই সাথে এ মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারক। ক্রসফায়ারের নামে হত্যা করেছে, তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিল একরামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে। এদিকে দুপুরে গুমের অভিযোগের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাকে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে ৫ জনের বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। এর আগেও তারা এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের সাথে আগেও কথা বলেছি, আমাদের ইনভেস্টিগেশন চলমান আছে। গুমের অভিযোগগুলো যাতে রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করা হয় এমন অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। তাই এখন একদিকে যেমন হিসাব হচ্ছে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়েছে, অন্যদিকে পরবর্তী নির্বাচন নিয়েও নানা প্রশ্ন সামনে আসছে। ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন হয়েছিল সেই ধারাবাহিকতা এবার কতটা ধরে রাখা যায় সেদিকেই তাকিয়ে শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা আবার যেন নানা রাজনৈতিক হিসেব নিকেশে বন্ধ হয়ে না যায় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিশ্রুতির কমতি ছিল না। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, আবাসন, পরিবহন, খাবারের মান, নিরাপত্তা, ইশতেহারে জায়গা পেয়েছিল নানা কিছু। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সাফল্য এক নয়। কেউ কিছু প্রতিশ্রুতি পূরণ করতে পারলেও অনেক ক্ষেত্রে রয়ে গেছে ব্যর্থতা আর সীমাবদ্ধতার অভিযোগ। তারা যে ইশতেহারগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করার জন্য অলমোস্ট তারা 50 থেকে 60% অনেকেই পূরণ করতে পারছে, অনেকেই আবার ব্যর্থ হয়েছে। আসলে কিছু সীমাবদ্ধতার জায়গা ছিল। শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ করতে এই জাকসু বরাবরই ব্যর্থ হয়েছে। তবে কাজের পাশাপাশি প্রশ্ন উঠছে জাকসুর কার্যক্রম ও জবাবদিহিতা নিয়ে। ক্যাম্পাসে নারী নিপীড়ন ও সাইবার বুলিং নিয়ে উদ্বেগের কথাও বলছেন শিক্ষার্থীরা। পাশাপাশি একটি নির্দিষ্ট প্যানেলের আধিপত্যে দলীয় এজেন্ডার প্রভাব নিয়েও রয়েছে অভিযোগ। একটা নির্দিষ্ট প্যানেল থেকে অধিকাংশ প্রতিনিধি নির্বাচিত হয়েছে, যার জন্য কি হয়েছে যে দলীয় যে একটা এজেন্ডা আছে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের একটা বিষয় দেখা গেছে। নারী নিপীড়নের সংখ্যা অত্যাধিক হারে বেড়েছে এবং সাইবার বুলিং নামে যে টার্মটির সাথে আমরা পরিচিত সেটি অত্যাধিক মাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রয়েছে। তো যেহেতু জাহাঙ্গীরনগর প্রায় 1 বছর অতিবাহিত করে ফেলছে, আমরাও চাচ্ছি যে আমরা যারা শিক্ষার্থী আছে তাদের সামনে তারা যতটুকু কাজ করছে সেটা হচ্ছে দৃশ্যমান করা এবং আয় ব্যয়ের হিসাবটা আমাদের সকলের সামনে নিয়ে আসা। প্রতিনিধিদের দাবি, প্রশাসনিক জটিলতা, সময়ের সীমাবদ্ধতা কিংবা প্রক্রিয়াগত কারণে আটকে আছে কিছু উদ্যোগ। যেগুলোর জন্য কারো স্বার্থে আঘাত লাগে না, সেগুলো হচ্ছে খুব ইজিলি করা গেছে। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যাম্পাস স্টেবিলিটি মেনটেন করা বা হচ্ছে পরিবহন সমস্যা সংকটগুলো দূর করা, অর্থাৎ যেগুলো খুব সিম্পল কাজগুলো করা গেছে। কিন্তু যেগুলোতে হচ্ছে শিক্ষকদের আঘাত লাগে সেই কাজগুলো আমরা করতে পারি না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার লোক এত বছর ছিল না। হঠাৎ করে একজন এসে যখন শিক্ষার্থীদের নিয়ে কথা বলা শুরু করেছে, সেই জিনিসটা মেনে নিতে প্রশাসনের প্রায় 6 মাস সময় লেগেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। একই সাথে জাকসুতে 30 বছর পাওয়ার পর আমাদের 1 মাস পর আমরা অফিস বুঝে পেয়েছি। এরপর আমাদের বড় আমাদের কিছু বন্ধ ছিল। এছাড়া প্রশাসনিক নানা রকম রদবদল, প্রশাসনিক নানা লাল ফিতার দৌরাত্ম্য, এই সব কিছু পেরিয়ে আমরা সিগনিফিকেন্ট কয়েকটা জায়গায় পরিবর্তন এনেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভেতরকার অন্তর্কোন্দল, নানা রকম রাজনৈতিক প্রভাবের যে ডাইমেনশন, এই ডাইমেনশনের কারণে শিক্ষার্থীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতিগুলো শুধু বৈঠক আর আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে ক্যাম্পাসের দৈনন্দিন জীবনেও। কিন্তু সেই প্রত্যাশা খুব একটা পূরণ হয়নি বলে মত অনেকের। 33 বছরের দীর্ঘ অবসানের মধ্য দিয়ে 2025 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। যে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের রয়েছে আশা নিরাশার নানা গল্প। জাকসু সেই নির্বাচনকে জুলাই গণ অভ্যুত্থানের অর্জন হিসেবেও দেখে অনেকে। আনুষ্ঠানিকভাবে জাকসুর বর্তমান কমিটির সময় যখন ফুরিয়ে আসছে, তখন সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসা, জুলাইয়ের সেই ধারাবাহিকতা কতটাই বা রক্ষা করা হবে? নির্দিষ্ট সময় হবে তো জাকসু নির্বাচন?
সানিয়া চেজা, ওয়ান নিউজ, ঢাকা। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। নতুন নেতৃত্ব পায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। তবে এক বছর না যেতেই নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু নতুন নির্বাচন নিয়ে এখনো শুরু হয়নি কোনো দৃশ্যমান প্রস্তুতি। রাকসুর নির্বাচিত নেতাদের মেয়াদ 1 বছর হলেও 1989 সালের নির্বাচনের পর 35 বছর আর রাকসু নির্বাচন হয়নি। বহু বছরের এই শূন্যতার পর গত বছরের অক্টোবরে বেশ উৎসবের আমেজে অনুষ্ঠিত হয় রাকসুর 16তম নির্বাচন। গেল কয়েক মাসে নির্বাচিত রাকসু নেতাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ প্রতিপক্ষ নেতাদের মুখে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তাদের বিরুদ্ধে। এরপরও বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা নির্ধারিত 1 বছরের মধ্যেই নতুন নির্বাচন দেওয়ার। গত রাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে হতাশ করেছে। তারা নানাভাবে যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে রাকসুকে ব্যবহার করেছে। যদি একটি নির্বাচিত সরকার এসে ছাত্র সংসদগুলোকে বন্ধ করে দেয়, তো এই ছাত্র রাজনীতিটা আবারও আগের কলুষিত জায়গায় চলে যাবে। আমরা চাই প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হোক, কারণ এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। গঠনতন্ত্র অনুযায়ী রাকসুর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর মাসে। এরই মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার কথা। তবে এখনও নির্বাচন নিয়ে আলোচনাই শুরু হয়নি। রাকসুর বর্তমান নেতারাও বলছেন কবে নাগাদ নির্বাচন হতে পারে এ নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। রাকসু নির্বাচন 36 বছর পর হলো, আবারও আমরা পরের রাকসু নির্বাচন আসলেই হবে কিনা সেটার ব্যাপারে আমরা কিন্তু অনিশ্চিত। কারণ আমরা প্রশাসনের সাথে যখনই এই ব্যাপারে কথা বলতে যাই, প্রশাসন এগুলো ইগনোর করে। তবে প্রশাসনের প্রস্তুতি দেখে মনে হচ্ছে না যে নির্দিষ্ট সময় হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এই নির্বাচনটা নির্ভর করবে রাকসু প্রতিনিধিদের কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতির উপর। ছাত্রছাত্রীদের দাবি ওদের কাছে যাবে, ওরা বলবে, জানাবে যে আমাদের এরকম, এটা সহজ হয়। কিন্তু আগামী রাকসু সম্পর্কে এটা রাকসু তাদের উপরেই নির্ভর করবে। প্রশাসন সবসময় আন্তরিক, তবে সেটি ডিপেন্ড করতেছে আসছে দিনগুলিতে কীরকম পরিস্থিতি থাকে তার উপরে। তো সেই রকম পরিবেশ যদি বিদ্যমান থাকে, সেই সুষ্ঠু পরিবেশ যদি থাকে, তাহলে অবশ্যই সেটা যথাসময়ে হওয়া উচিত বলে মনে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের সংখ্যা আবারও অনির্ধারিত সময়ের জন্য আটকে যেতে পারে রাকসু নির্বাচন। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। ব্রিটেনে $25 মিলিয়ন পাচারের অভিযোগে স্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদককে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই অর্থ দেশে ফিরিয়ে আনতে BFIU এর ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। এর আগে অভিযুক্ত শওকত আলীর বিরুদ্ধে অনুসন্ধান আবেদনের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেজওয়ানুল সাইদ। মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এবং যিনি পিটিশনার রেজওয়ানুল সাইদ অ্যাডভোকেট, তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন, এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট কার্ড ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক। এতে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় ব্যাংকটির ক্রেডিট কার্ডের নানা সুবিধা। ক্যাম্পেইনের উদ্বোধন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। শিক্ষক কর্মকর্তাদের জন্য ক্রেডিট কার্ড ও ক্যাশলেস ব্যাংকিং অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবায় আরও উৎসাহিত হবে সবাই। এ সময় আর উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনাজ খান, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর বেলাল হোসেন সহ অনেকে। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে থাকছে না হেয়ার কাট, প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
মোজো বিরাট কারবার। কিউআর কোড স্ক্যান করে মোজো 1 ও 2 লিটারের ক্যাপের নিচের ইউনিক কোডটি সাবমিট করে জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মা করছে রান্না, খেলাধুলা আর না, তৈরি নিমিষে ঝটপট সহজে, ঝামেলা নেই কোনো, খেতে মজাদার কোকোলা নুডলস। এই বয়সে চশমা, বাসার লাইট চেক করেছেন? লাইট বেশিরভাগ সময় আমরা কৃত্রিম আলোতে থাকি। এলো সুপারস্টার আই সেফ, যা চোখে চাপ পড়তে দেয় না, দেয় গ্লেয়ারলেস আলো ও ট্রু কালারের নিশ্চয়তা। লাইট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই সুপারস্টার আই সেফ, যে আলো চাই চোখের ভালো। দেশ জুড়ে রকেট গতিতে হবে বাংলা কিউআর পেমেন্ট। রকেট অ্যাপ দিয়ে বাংলা কিউআর ব্যবহারে নিরাপদে ও নিশ্চিন্তে পেমেন্ট করুন রকেটের মাধ্যমে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। নেক্সাস পে দিয়ে বাংলা কিউআর পেমেন্ট সহজে সবখানে। এখন থেকে পেমেন্টের একটাই কিউআর, বাংলা কিউআর। তাই ছোট দোকান থেকে বড় শপিং মল, বিশ্বস্ত এবং আস্থার অ্যাপ নেক্সাস পে দিয়ে বাংলা কিউআর পেমেন্ট করুন নিরাপদে ও নিশ্চিন্তে। নেক্সাস পে মানেই সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের সংবাদে। বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর তা পিছিয়ে দেয় হাইকোর্ট। রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে আগামী 31 আগস্ট। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তার পরিবার। মাগুরার আসিয়া হত্যা মামলায় সোমবার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। রায়ের অপেক্ষায় ছিলেন পরিবার, সহপাঠী সহ এলাকাবাসী। কিন্তু সকালে আদালতের বিচার কাজ শুরু হওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক সময় চেয়ে আবেদন করলে রায়ের জন্য 31 আগস্ট নতুন তারিখ ধার্য করেন আদালত। এতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন আসিয়ার মা, বাবা, শিক্ষক, সহপাঠী সহ এলাকার বাসিন্দারা। সময়ক্ষেপণ না করে মামলার দ্রুত বিচার শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। এই বিচার সঠিকভাবে যদি তদন্ত করে এখনই হতো তাহলে আমরা খুশি হতাম। তার হত্যাকাণ্ডের বিচার হওয়াটা আমি চাই, দ্রুত বিচারটা হোক। আসিয়ারে মেরে ফেলেছে, তাই আমরা এই বিচার চাই। 2025 সালে 13 এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র 13 কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বছরের 17 মে আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। রায়ে নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং বোনের শাশুড়িকে খালাস দেয়া হয়। সরকারি বা কি করতেছে, আইনজীবীরাই বা আমার নিয়ে কি খেলা খেলতেছে, এটা তো একমাত্র উপরওয়ালা সাক্ষী, সেই আমার বিচার করবেন। কত মানুষ যে আশ্বাস প্রশ্বাস দিচ্ছে, কেউ রাখলো না কথা। এখন হচ্ছে গিয়ে আমি এইভাবেই চলতেছি। আমার একটাই দাবি হচ্ছে আসিয়া সঠিক বিচারটা যেন হয়। নারাজে কোয়াছেন যে বিচার হইবে না, বিচার হইবে না, কিন্তু কবে হইবে না। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়েছেন মা রোকেয়া খাতুন। আমার হিটু কোনো অন্যায় করেনি। আমার হিটু হলে বিনা দোষে আমার হিটু জেল খাটতেছে। আমার হিটুর যদি কোনো জিনিস পাইতো তাহলে আজকে এত দিনও পরে থাকতো না। 2025 সালে 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে থাকার পর 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এ ঘটনায় হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানতের উপর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ তুলতে পারবেন। সকালে বাংলাদেশ ব্যাংকের
গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ দেন। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার নির্দেশও দেন গভর্নর। এদিকে গত বছরের 29 ডিসেম্বরের ঘোষিত স্কিম অনুযায়ী এরই মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেন গভর্নর। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। তবে এখনই সরকারকে জিরো টলারেন্স বলা যাবে না বলেও মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারতের কোনো ধরনের আগ্রাসনের শিকার যেন দেশের মানুষ না হয় সে বিষয়ে সরকার ও জনগণ সর্বোচ্চ সজাগ থাকবে। হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় 1.5 মাসের ব্যবধানে আবারও বাঁধ ভাঙনের ঘটনায় পরিস্থিতি পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে বিশেষজ্ঞ দল নিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ প্লাবন বা বন্যা পরিস্থিতি তৈরি না করার বিষয়ে কাজ করছে সরকার। সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে রাজধানীর খিলগাঁও কলেজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের জন্য কাজ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুলনায় পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে খুলনা যশোর মহাসড়কে ট্যাঙ্ক লরি রেখে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিকরা। সকাল 9টা থেকে খুলনা যশোর মহাসড়কের ফুলতলা থেকে পথের বাজার পর্যন্ত ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে অবস্থান নেন খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রিপেড মিটার স্থাপন বন্ধ ও চালু মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে গণ অনশন করেছেন স্থানীয় গ্রাহক ও নাগরিক অধিকার ফোরাম। সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এই গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়। গণ অনশনে আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রিপেড মিটারের কারণে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। প্রিপেড মিটার বাতিল ও পুরনো মিটার বহাল না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন তারা। চট্টগ্রামে ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুপুরে কড়া নিরাপত্তায় ডেভিড ইমনকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালতে হাজির করা হয়। পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আমেরিকায় আশ্রয় চাওয়া 2 লাখের মতো বিদেশির ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ব্যবসা ও পর্যটন ভিসায় দেশটির যাওয়ার পর আশ্রয়ের জন্য আবেদন করেন তারা। পরিকল্পনা কার্যকর হলে আমেরিকার ইতিহাসে একসাথে সবচেয়ে বেশি ভিসা বাতিলের রেকর্ড হবে এটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এরই মধ্যে দেশটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS এর সাথে সমন্বয় শুরু করেছে মার্কো রুবিওর দপ্তর। 2016 থেকে এই বছর পর্যন্ত B1 ও B2 ভিসাধারী যেসব ব্যক্তি এরই মধ্যে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন তাদেরকে লক্ষ্য করা হচ্ছে এই পরিকল্পনায়। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব ও ফ্রান্স। প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের অবৈধ আগ্রাসনের নিন্দা জানানো হয়। এছাড়া গাজায় টেকসই যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি লেবানন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়। একই সাথে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে আবারও সহযোগিতার আহ্বান জানান সৌদি ক্রাউন প্রিন্স ও ফরাসি প্রেসিডেন্ট।
ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আমেরিকা। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ ও আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এর জবাবে পুরো পারস্য উপসাগরের তেল রপ্তানি বন্ধ করে দেয়া এবং ওয়াশিংটনকে সহায়তাকারী দেশগুলোকে সরাসরি যুদ্ধের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে সরাসরি অর্থনৈতিক লড়াইয়ে নামল আমেরিকা। তেহরানের রাজস্ব আয়ের প্রবাহ পুরোপুরি বন্ধ করতে নতুন করে ৬০টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, এভিয়েশন এবং নৌ পরিবহন খাত। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্বজুড়ে ইরানের অর্থ প্রবাহ বন্ধ করতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে এক সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য ও লেনদেন অবিলম্বে বন্ধের অনুরোধ জানাতে বিশ্ব নেতাদের সরাসরি ফোন করতে শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক গুটিয়ে নিতে প্রতিটি দেশ ও প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে আমেরিকার নিষেধাজ্ঞার ঊর্ধ্বে কেউ নয়। যারা ইরানের তেল বাণিজ্য কিংবা অবৈধ লেনদেনে সহায়তা করবে তাদের আন্তর্জাতিক ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে থাকা ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেলির প্রতিটি শাখা সম্পূর্ণ বন্ধ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সাথে সমুদ্রের জ্বালানি হস্তান্তর, তেল পরিবহন ও অর্থ পাচারের সাথে যুক্ত যে কোনো দেশকে আর ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। তবে বিশ্ববাজারে আকস্মিক ধস এড়াতে ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিগুলো গুটিয়ে নিতে কিছুটা সময় দিচ্ছে হোয়াইট হাউস। বিশেষ করে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চায়নার সাথে বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নেবে না ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের এই পদক্ষেপের বিপরীতে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীতে জাহাজ চলতে না দিয়ে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। এমনকি নিষেধাজ্ঞা কার্যকরে ওয়াশিংটনকে কোনো দেশ সহায়তা করলে তা সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করার ঘোষণাও দিয়েছে তেহরান। এমন পরিস্থিতির জন্য আমরা দীর্ঘদিন ধরেই তৈরি ছিলাম এবং ওদের পরিকল্পনা আমাদের জানা ছিল। সরকার 2 বছরের একটি প্রস্তুতি নিয়ে রেখেছে। এর ফলে যে কোনো পরিস্থিতি সামলাতে আমরা তৈরি। তারা আমাদের উপর অর্থনৈতিক হামলা চালাতে চায়। এবার আমরা শুধু তাদের আক্রমণ ঠেকাবো না, বরং সোজাসুজি পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপ নেব। আর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে ফাঁকা বুলি আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, কোনো দেশই আর ওয়াশিংটনের হুমকির তোয়াক্কা করে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে যুদ্ধবন্ধের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার তেহরান সফর শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এই দাবি করেন। ইরান সফরে দেশটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি বলেন, যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে ইরানের প্রেসিডেন্টের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। সংঘাতের সম্ভাব্য উস্কানি, হরমুজ খুলে দেওয়ার মতো বিষয়গুলো ছিল বৈঠকে। পাকিস্তানের সামরিক বাহিনীর দেয়া বার্তায়ও ইসলামাবাদ তেহরানের এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের এই দাবির হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো মন্তব্য করা হয়নি। এর আগে সোমবার ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এক গ্রাম ওজনের ক্ষুদ্র শামুক থেকে শুরু করে 700 কেজির বিশাল জিরাফ, লন্ডন চিড়িয়াখানায় সব প্রাণীকে তোলা হচ্ছে ওজন মাপার যন্ত্রে। পছন্দের খাবার খাইয়ে সুশৃঙ্খলভাবে পরিমাপ করা হচ্ছে এসব প্রাণীর বাৎসরিক ওজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের বিনোদন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সুস্বাদু মাছের লোভে একে একে স্কেলের ওপর উঠে আসছে হামবোল্ট পেঙ্গুইন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই প্রতি বছরের মতো ব্রিটেনের লন্ডন চিড়িয়াখানায় শুরু হয়েছে প্রাণীদের ওজন পরিমাপের এই কর্মসূচি। পছন্দের খাবারের লোভে প্রতিটি প্রাণীকে বুদ্ধিমত্তার সঙ্গে স্কেলে হাজির করছেন পরিচর্যাকারীরা। অতি ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে শুরু করে তালিকায় বাদ পড়েনি বিশাল আকৃতির উট কিংবা জিরাফও।
আর ওজনের এসব বৈচিত্র্যময় তথ্য যুক্ত করা হচ্ছে আন্তর্জাতিক ডেটাবেইজে। আমাদের সবচেয়ে হালকা প্রাণীটি মাত্র 1 গ্রামের পাটথুলা শামুক, আর সবচেয়ে ভারী প্রাণীদের মধ্যে আছে 650 কেজির উট বা 700 কেজির জিরাফ। নিয়মিত পরিচর্যার পাশাপাশি আজকের এই প্রাতিষ্ঠানিক ডেটা বিশ্বজুড়ে অন্য চিড়িয়াখানাগুলোর সাথে শেয়ার করি আমরা। প্রতিদিনের পরিচর্যার অংশ হলেও এই বাৎসরিক পরিমাপের গুরুত্ব আলাদা। প্রাণীদের দৈহিক বৃদ্ধি, স্বাস্থ্য ঝুঁকি এবং গর্ভধারণের মতো বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করে এই প্রক্রিয়া। দর্শকদের জন্য এটি নিছক আনন্দের হলেও এর পেছনে রয়েছে বড় গবেষণা। এখানে পেঙ্গুইনদের ওজন মেপে আমরা বুনো পেঙ্গুইনদের স্বাস্থ্য পরীক্ষা করি, যা প্রকৃতিতে তাদের টিকে থাকার পথকে সহজ করে। চিড়িয়াখানার স্বাস্থ্য পরীক্ষার এই ধারাবাহিক কর্মসূচি বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণে নতুন মাত্রা যোগ করছে। পাশাপাশি এই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরাও। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতি জটিল হওয়ার আশঙ্কা, খারাপ হতে পারে ভারতের সাথে সম্পর্ক, রয়টার্সের প্রতিবেদন। 9 বছরের রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় ইইউর উদ্বেগ, মুসলিম দেশগুলোকে দিয়ে মিয়ানমারকে চাপ দেওয়ার আশ্বাস চায়নার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এখন তলানিতে, জাতিসংঘের প্রতিবেদনে আবারও উঠে এলো রোহিঙ্গা নিধনের ভয়াবহ চিত্র। দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, দাবি আইনমন্ত্রীর। শেখ হাসিনার দায় নিতে চায় না ভারত, বললেন তথ্যমন্ত্রী। এবং ক্রসফায়ারে কাউন্সিলর একরাম হত্যা মামলায় বদিসহ 3 সেনা কর্মকর্তা কারাগারে, আরও 7 জনকে আত্মসমর্পণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। সন্ধ্যার বুলেটিন এখন এই পর্যন্তই। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। ধন্যবাদ সবাইকে।